আজকের খবরটি খুবই গুরুত্বপূর্ণ। গত 5ই আগস্ট বাংলাদেশে যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয় এবং সেখানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে 625 জনকে আশ্রয় দিয়েছিল, সেই প্রসঙ্গে সেনাবাহিনী তাদের প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সমস্ত বিষয় তারা তুলে ধরেছে। কী ছিল সেই প্রেস বিজ্ঞপ্তিতে? জুলাই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সেনানিবাসের অভ্যন্তরে প্রাণ রক্ষার্থে আশ্রয় গ্রহণকারী ব্যক্তিবর্গ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান। ঢাকা 22শে মে 2025 বৃহস্পতিবার। জুলাই আগস্ট 2024 এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর কতিপয় কুচক্রী মহলের তৎপরতায় সার্বিক আইন শৃঙ্খলায় পরিস্থিতি ব্যাপক অবনতি হয়। অর্থাৎ 5ই আগস্টের পরে বাংলাদেশের আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি হয়েছিল। ফলশ্রুতিতে সরকারি দপ্তর, থানাসমূহ হামলা, রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের উপর আক্রমণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ, মব জাস্টিস, চুরি, ডাকাতি, বিধিব বিশৃঙ্খলা দেখা যায়। অর্থাৎ 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে আইন শৃঙ্খলা যে ব্যাপক অবনতি হয়, থানা পুড়িয়ে দেয়া, সাধারণ মানুষকে মব তৈরি করা, ঘরে আগুন দেয়া, সেই প্রসঙ্গে সেনাবাহিনী বলছে। এ ধরনের সংবেদনশীল ও নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দেশের নাগরিকদের মনে নিরাপত্তাহীনতার জন্ম দেয়। এমতো অবস্থায় ঢাকাসহ দেশের প্রায় সকল সেনানিবাসে প্রাণ রক্ষার্থে কতিপয় রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক আশ্রয় প্রার্থনা করে। অর্থাৎ 5ই আগস্টের পরে যে ঘটনা হয়েছিল, মানুষের মনে একটা শঙ্কা তৈরি হয়েছিল। অনেকেই মব তৈরি করতেছিল এবং মানুষকে মারধর করতেছিল এবং সেই মারধর বা তাদের জীবন রক্ষার্থে সেনাবাহিনীর কাছে তারা আশ্রয় প্রার্থনা চেয়েছিল, তাদের জীবনটা অন্তত যাতে বেঁচে যায়। উদ্ভূত ও আকস্মিক অস্থিতিশীল পরিস্থিতিতে সেনানিবাসে আশ্রয় প্রার্থীদের পরিচয় যাচাই বাছাই করার চাইতে তাদের জীবন রক্ষার প্রাধান্য পেয়েছিল। অর্থাৎ যে পরিস্থিতি তখন তৈরি হয়েছিল, সেনাবাহিনী বলছে ওই সময় আসলে যাচাই বাছাই করার থেকে তাদের জীবন রক্ষা, তাদের জীবনটাকে বাঁচিয়ে রাখা, সুরক্ষা দেয়া, এটাই সেনাবাহিনীর কাছে প্রথম এবং প্রধান গুরুত্ব পেয়েছিল। এই পরিপ্রেক্ষিতে 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব, 5 জন বিচারক, 19 জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, 515 জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিধব 12 জন ও 51 জন পরিজন, স্ত্রী, শিশু, সর্বমোট 625 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয়েছিল। অর্থাৎ বাংলাদেশে 625 জনকে, বাংলাদেশে যতগুলো সেনানিবাস রয়েছে সেখানে 625 জনকে আশ্রয় দেওয়া হয়েছিল। সেটা ঢাকা, সাভার, রাজশাহী, সিলেট, বাংলাদেশে যে সমস্ত সেনানিবাসগুলো ছিল সেখানে তারা আশ্রয় প্রার্থনা করেছিল এবং সেনাবাহিনী তাদেরকে আশ্রয় দিয়েছিল। সেই প্রসঙ্গেই তারা বলছে, সে সময় শুধুমাত্র মানবিক দায়বদ্ধতার কারণে আইন বহির্ভূত হত্যাকাণ্ড থেকে আশ্রয় প্রার্থীদের জীবন রক্ষাই ছিল মুখ্য উদ্দেশ্য। অর্থাৎ সেনাবাহিনী মনে করেছিল যে মানবিক দায়বদ্ধতার কারণে তাদের জীবন রক্ষার্থে, অর্থাৎ তাদের জীবনটা যেন নিষ্পেষিত না হয়, তাদের জীবন যেন মৃত্যু না ঘটে, সেই মানবিক দায়বদ্ধতার কারণেই তারা কিন্তু এই সাধারণ মানুষদের বা 625 জনকে আশ্রয় প্রশ্রয় দিয়েছিল, সেটাই তুলে ধরা হয়েছে। পরিস্থিতি উন্নয়ন সাপেক্ষে আশ্রয় প্রদানকারীদের বেশিরভাগই 1 এবং 2 দিনের মধ্যেই সেনানিবাস ত্যাগ করেন। অর্থাৎ পরিস্থিতি যখন একটু ভালো হয়েছিল 1 এবং 2 তারিখের মধ্যে তারা চলে গিয়েছিল এবং এর মধ্যে 5 জনের বিরুদ্ধে আনিত অভিযোগ মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হস্তান্তর করা হয়। অর্থাৎ যতগুলো মানুষ সেখানে আশ্রয় নিয়েছিল এর মধ্যে 5 জনের বিরুদ্ধে আইনগত 5 জনের বিরুদ্ধে মামলা ছিল এবং সেই মামলার থাকার কারণে আইন প্রক্রিয়া অনুসরণ করেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তারা তুলে দেয়। অর্থাৎ সেনাবাহিনী সেনানিবাসে অবস্থানকারী আশ্রয়কারীদের ব্যাপারে গত 18 আগস্ট 2024 তারিখে আইএসপিআর একটি আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। অর্থাৎ লোকগুলো তখন তারা আশ্রয় দিয়েছিল 18 তারিখে, অর্থাৎ গত বছরের 24 আগস্টের 18 তারিখে তারা একটি প্রেস বিজ্ঞপ্তি করেছিল এবং সেই প্রেসে তারা বলেছিল যে আমরা কতজন মানুষকে আশ্রয় দিয়েছে এবং তারা কিভাবে চলে গেছে। একই দিনে 193 জন ব্যক্তিবর্গের একটি তালিকাও 432 জন সাধারণ পুলিশ সদস্য ও 1 জন
এনএসআই সদস্য ব্যতীত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছিল, মানে ওই দিনে 18 তারিখে। যা ছিল একটি মীমাংসিত বিষয়। সেনানিবাসে আশ্রয়কারী এই সকল ব্যক্তি ও পরিবারের সদস্যদের নিরাপত্তার জীবন রক্ষার্থে মানবিক দৃষ্টিকোণ থেকে সাময়িক আশ্রয় প্রদান করা হয়েছিল। অর্থাৎ সেনাবাহিনী বলছে মানবিক দায়বদ্ধতার কারণে তাদেরকে যে আমরা আশ্রয় দিয়েছিলাম 625 জনকে, এবং তারা সেনানিবাসে আশ্রয় প্রার্থী সকল ব্যক্তি ও পরিবারের সদস্যদের নিরাপত্তা জীবন রক্ষার্থে মানবিক দৃষ্টিকোণ থেকে সাময়িক আশ্রয় প্রদান করা হয়েছিল। অর্থাৎ সেনাবাহিনী বলছে যে মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের সাময়িকভাবে, মানে ক্ষণস্থায়ী বা অল্প সময়ের জন্য তাদেরকে আশ্রয় প্রদান করা হয়েছিল। উল্লেখ্য যে তৎকালীন বিরাজমান নিরাপত্তা পরিস্থিতিতে আশ্রয় প্রার্থীদের জীবন বিপন্ন হওয়ার সমূহ সম্ভাবনা ছিল, কিন্তু দুঃখজনকভাবে কিছু স্বার্থন্বেষী মহল উদ্দেশ্যপ্রণীতভাবে বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে বাংলাদেশের সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি জনগণের সঙ্গে দূরত্ব তৈরি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেনাবাহিনী এখানে বলছে যে আমরা যে তাদের আশ্রয় দিয়েছিলাম মানবিক দৃষ্টিকোণের থেকে, এবং তাদের জীবনের হুমকি হয়েছিল, এবং এইটাকে কাজে লেগে কিছু খারাপ মানুষ, কিছু বদমাইশ, তারা সেনাবাহিনীর সাথে যে জনগণের একটা ভালো সম্পর্ক রয়েছে এই সম্পর্কের ভিতরে ফাটল ধরানোর চেষ্টা করছে, এবং এই সম্পর্ক থেকে দূরত্ব তৈরি করছে সেনাবাহিনী এবং সাধারণ জনগণের। এর পরিপ্রেক্ষিতে জুলাই অগাস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সেনানিবাসের অভ্যন্তরে প্রায় প্রাণ রক্ষার্থে আশ্রয়কারী গ্রহণকারী 625 জন ব্যক্তিবর্গের একটি পূর্ণাঙ্গ তালিকা, যার ভিতরে 432 জন সাধারণ পুলিশ সদস্য ও 1 জন এনআই সদস্য এই প্রেস বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত করা হলো। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে সেনাবাহিনী 5 অগাস্টের পরে যে মানবিক দৃষ্টিকোণ থেকে আশ্রয় প্রশ্রয় দিয়েছিল, এবং কী কারণে তারা আশ্রয় প্রশ্রয় তাদেরকে দিয়েছিল এবং কেন দিয়েছিল, কারণ তাদের জীবনের একটা হুমকি হয়েছিল, জীবনের হুমকি, তারা নিরাপত্তাহীনতায় ভুগতেছিল, তাই সেনাবাহিনীর কাছে আসলে আশ্রয় চেয়েছিল তাদের জীবনটা সুরক্ষিত করার জন্য, এবং সেনাবাহিনী সেটা করেছে। এবং যখন পরিস্থিতি একটু ভালো মনে হয়েছে তারা নিজে থেকেই তারা সেখান থেকে চলে গেছে। এটাই আসলে সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।